বোর্ডের তলে একটা নদী আঁকাচ্ছি। এটা কিন্তু আসলে আমাদের সামনে কখনো নদী থাকা সম্ভব না, নদীটা আছে হচ্ছে নিচে। আমরা হেলিকপ্টার থেকে দেখতেছি, হেলিকপ্টারটা এই পাশে আছে, আমরা উপর থেকে দেখতেছি, সেই ভিউটা আঁকাইছি। নদীর প্রস্থ হচ্ছে এটা, যাকে আমরা বলি ডি, ডি দ্বারা চিহ্নিত করি, যে কোনো দূরত্ব দিতে পারো। স্রোত, নদীর স্রোত, প্রশ্নে কিছু বলা না থাকলে ধরে নিতে হবে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত। স্রোতের দিক, স্রোতের বেগ যদি ইউ দেই, সেটা নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়ারত থাকে। এবং আমি যে সাঁতারু বা নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সেটার ডিরেকশন বিভিন্ন হবে, বিভিন্ন অঙ্কের প্রয়োজনে বিভিন্ন ডিরেকশন। এটা একটা সাধারণ পরিচয় দিয়ে নিলাম। এসব ভেক্টর আমরা মান নিয়ে চিন্তা করব। তো এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ম্যাথ 8। একটি নদীতে স্রোতের বেগ 8 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 16 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ 12 কিলোমিটার। এখান থেকে 5টা প্রশ্ন আছে। তার আগে আমরা দেখে নিই, এখানে অনেক সহজভাবে বলা আছে স্রোতের বেগ, নৌকার বেগ। এতটা সহজভাবে প্রশ্ন নাও দেওয়া থাকতে পারে, কেমনভাবে দেওয়া থাকতে পারে সেটা দেখায়। বলতে পারে স্রোতের অনুকূলে বেগ এত, স্রোতের প্রতিকূলে বেগ এত, তখন তোমাকে এই দুইটা বেগ বের করে নিতে হবে। স্রোতের অনুকূল মানে কি? স্রোত হেল্প করতেছে। তুমি যদি এই দিক বরাবর 10 মিটার/সেকেন্ড বেগে যাও, আর স্রোত যদি এই দিক বরাবর 5 মিটার/সেকেন্ড বেগে যায়, তুমি বা তোমার নৌকা, তাহলে তোমার নিজের জন্য যাও 10 মিটার প্রতি সেকেন্ডে 10 মিটার, স্রোত তোমাকে হেল্প করতেছে প্রতি সেকেন্ডে 5 মিটার চাইতে, তুমি যাবা 15 মিটার। অর্থাৎ স্রোতের অনুকূল বলতে এটাই বোঝায় নৌকার বেগের দিক আর স্রোতের বেগের দিক এক হয়। আর স্রোতের প্রতিকূল হচ্ছে তুমি যদি এটা স্রোত 5 মিটার/সেকেন্ড বেগে এই দিকে যাবে, আর প্রতিকূল হচ্ছে, অর্থাৎ অনুকূলে গেলে লব্ধি বেগটা হয় হচ্ছে তোমার জাস্ট এই দুটোর যোগফল 15। আর প্রতিকূলে বলতে বোঝায় স্রোতটা তোমাকে বাধা দিবে। স্রোত বাধা দেওয়া বলতে বোঝাচ্ছে তুমি যদি 10 মিটার/সেকেন্ড বেগে এই দিকে যাও, স্রোত এই দিকে যাবে 5 মিটার/সেকেন্ড বেগে সাপোজ। তাহলে তুমি প্রতি সেকেন্ডে 10 করে আগায় দাও, কিন্তু স্রোত তোমাকে প্রতি সেকেন্ডে 5 করে পিছিয়ে দিচ্ছে, তুমি যাবা প্রতি সেকেন্ডে 10 - 5, অর্থাৎ তোমার লব্ধি বেগটা হবে 5 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলে গেলে। অর্থাৎ স্রোতের প্রতিকূলে গেলে স্রোত তোমাকে বাধা দেয়, স্রোতের অনুকূলে গেলে স্রোত তোমাকে হেল্প করে। তোমাকে যদি বলা থাকে স্রোতের অনুকূলে বেগ 24, অনুকূলে বেগ 24 মিটার/সেকেন্ড এবং স্রোতের প্রতিকূলে বেগ 8 মিটার/সেকেন্ড, তাহলে এই প্রবলেমটা যদি এইভাবে দেওয়া থাকতো, তাহলে তোমাকে আগে স্রোতের বেগ এবং নদীতে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করে নিতে হতো। তুমি স্রোতের বেগ ধরে নাও ইউ, আর নৌকার বেগ ধরে নাও ভি। যখন অনুকূলে যায় স্রোত হেল্প করে, একই দিকে দুইটা থাকে, ফলে ইউ প্লাস ভি এটা সমান হবে 24। যেহেতু আমরা বলে দিচ্ছি স্রোতের অনুকূলে বেগ 24 এবং স্রোতের প্রতিকূলে বেগ, দেখো নৌকার বেগটা বেশি, স্রোতের বেগটা কম। লব্ধি বেগটা হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগের বিয়োগ, এইটা 8। এখন এই দুটা যদি যোগ করো, 2v সমান 32, 32, অর্থাৎ ভি ইকুয়ালটা আসবে 16। সেই ভি এর মান যে কোনো একটাতে বসাই দিলে ইউ আসবে 8। আমাদের প্রবলেম যেটা আর কি ডাইরেক্ট বলে দেওয়া আছে যে স্রোতের বেগ 8 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 16 কিলোমিটার/আওয়ার। এখন আমরা প্রবলেমটা একবার ভালোভাবে পড়ে নিই, তারপর সলভ করি। একটি নদীতে স্রোতের বেগ 8 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 16 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ 12 কিলোমিটার। 1. সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে হবে? সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে? সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকা কোন দিকে চালাতে হবে? সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে কত সময় লাগবে? সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে পথের দৈর্ঘ্যটা কেমন হবে? চলো আমরা শুরু করি। সর্বনিম্ন দূরত্বে পার হওয়া। 1. আমাদের নদী, এই দিকে স্রোত যাচ্ছে, এটা নদীর প্রস্থ ডি। স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতের বেগের মান কত? 8 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 16 কিলোমিটার/আওয়ার। প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে হবে? সর্বনিম্ন দূরত্ব কোনটা? আমি যদি এই দিকে যাই, এই দিক দিয়েও যাইতে পারি, নদীর ওই পারে পৌঁছাইতে পারি, এই দিক দিয়েও যাইতে পারি। দেখো প্রত্যেকটা দূরত্ব কিন্তু এটার চেয়ে বেশি।
এই সোজাসুজি প্রস্থতার চাইতে বেশি, তার মানে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে নদীর প্রস্থ ডি। এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ ডি, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ ডি। নদীর প্রস্থ ডিটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ তোমার লব্ধি বেগের দিকটা হবে, তোমার লব্ধি বেগের ডিরেকশান সেটা হবে প্রস্থ বরাবর। তার মানে তোমার বেগ, স্রোতের বেগ 8 কিলোমিটার/আওয়ার, তুমি যাইতে চাও সোজা, তোমার বেগটা কোন দিকে হওয়া লাগবে? এমন দিকে হওয়া লাগবে যেন সেই বেগ আর স্রোতের বেগের লব্ধি হয় প্রস্থ বরাবর, সেই বেগ আর স্রোতের বেগের লব্ধি হয় প্রস্থ বরাবর। আর তোমার লব্ধি বেগের ডিরেকশনটা হবে হচ্ছে প্রস্থ বরাবর, তাহলে সেটা 8 কিলোমিটার/আওয়ার বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন লব্ধির কোণ নির্ণয় সূত্র থেকে tan 90 ডিগ্রি ইকুয়াল টু যার সাথে কোণ সে থাকবে একা, অপরটার যদি এদের মধ্যবর্তী কোণ হয় আলফা, আমরা বলছি কোন দিকে চালাইতে হবে সোজাসুজি পার হইতে হলে, তা আমরা ধরলাম আলফা কোণে চালাইতে হবে, স্রোতের দিকের সাথে আলফা কোণে চালাইতে হবে। তাহলে যার সাথে কোণ সে থাকবে একা, অপরটার কজ আলফা নিচে, সাইন আলফা উপরে। tan 90 অসংজ্ঞায়িত, এটাকে আমরা লিখতে পারবো 1/0 ইকুয়াল টু 16 সাইন আলফা ডিভাইডেড বাই 8 প্লাস 16 কজ আলফা। তাহলে এই জিরোটা এখানে গুণ যাবে, যে 0 হবে, আর 8 প্লাস 16 কজ আলফা এই পাশে আসবে, তাহলে পাবো হচ্ছে 8 প্লাস 16 কজ আলফা ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারবো কজ আলফা ইকুয়াল টু -8/16 ইকুয়াল টু -12। কজ কত ডিগ্রি সমান -12? 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রি সমান -12। অতএব আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তো অন্য আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দেখো, তুমি পার হবা সোজাসুজি, পার হইতে হবে সোজাসুজি, তার মানে স্রোতের দিক বা তার বিপরীত দিকে কোনো উপাংশ থাকা যাবে না, কারণ স্রোতের দিক বা বিপরীত দিকে যদি কোনো উপাংশ থাকে আর লম্ব বরাবর উপাংশ থাকে, দুইটার লব্ধি কিন্তু এই দিকে কোনো একটা দিকে হবে। তার মানে স্রোতের দিক বরাবর বেগের কোনো উপাংশ থাকা যাবে না, স্রোতের দিক বরাবর বেগের উপাংশ হতে হবে 0। তাহলে স্রোতের দিকে বেগের উপাংশ নাও 8 cos 0 যোগ 16 cos আলফা, কোনো একটা দিক বরাবর কোনো ভেক্টরের উপাংশের মান হবে, ভেক্টরটার মান ইন্টু ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল 16 cos আলফা। বলছি এই বরাবর যেহেতু আমরা পার হব না, আমরা পার হবো সোজাসুজি, এই বরাবর বেগের কোনো উপাংশ থাকা যাবে না, উপাংশের মানটা হবে 0, তার মানে এটা এখান থেকে বলা হচ্ছে 0। অতএব cos আলফা সমান cos 0 মান 8/-8/16 হয়তো একই অ্যান্সার আসবে, এখান থেকে ক্যালকুলেশন করে এটা আসবে। অর্থাৎ স্রোতের বেগ যদি হয় ইউ আর আমার বেগ যদি হয় ভি, তাহলে আমরা লিখতে পারবো ইউ প্লাস ভি cos আলফা, অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর যে উপাংশটা, স্রোতের দিকে যে উপাংশ সেটা 0, অতএব cos আলফা ইকুয়াল টু -u/v। এটা আসছে cos আলফা ইকুয়াল টু -u/v আসছে, এটা হচ্ছে জেনারেল সূত্র। এটা লেখার কারণ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে ইফ ইউ গ্রেটার দেন ভি, তাইলে এটা -1-এর চেয়ে ছোটো আসবে। যেমন এখানে যদি 2 থাকে, এখানে যদি 1 থাকে, তাহলে -2, তখন সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। cos আলফার মান -1 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ যদি ইউ ভি এর চাইতে বড় হয়ে যায়, তার মানে cos আলফা আসবে অসংজ্ঞায়িত, অর্থাৎ সেক্ষেত্রে সোজাসুজি পার হওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে স্রোতের বেগ যদি নৌকার বেগের চাইতে কম হয়, তাহলে সোজাসুজি পার হওয়া যাবে না। এটা একটু কনসেপচুয়ালি বুঝি। দেখো এখান থেকেই দেখো নৌকার বেগ কিন্তু আসলে বেশি আছে, 8-এর চেয়ে 16টা বেশি। এটা শুধু সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে বেগটা বেশি হতেই হবে, কারণ বেগ যদি বেশি না হয়, ধরো 8 কিলোমিটার/আওয়ার, তোমার বেগটাও 8, তখন আমরা সোজাসুজি পার পরে হই 8 কিলোমিটার/আওয়ার, তোমার বেগও 8 কিলোমিটার/আওয়ার। তুমি যদি ঠিক বিপরীত দিকে যাত্রা শুরু করো, দুইটার লব্ধি কত হবে? 0, তুমি এখানে স্থির হয়ে থাকবা। আর এখন তুমি যখন এই 8 দিয়ে একটা
কোণে যাবা, এখন 8-এর পুরোটাই একে বাধা দিচ্ছে, ফলে তোমার এক্স অক্ষ বরাবর উপাংশ নাই, আর 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ তো নাই। কিন্তু তুমি যখন 8-এই একটা নির্দিষ্ট কোণে যাবা, তখন 8-এর একটা অংশ একে বাধা দেবে। ধরো 8-এর একটা অংশ এমন একটা কোণে যাচ্ছে, 8-এর এই অক্ষ বরাবর উপাংশ আসলে 2 সাপোজ, তাহলে 8 - 2 এই বরাবর থাকবে 6 কিলোমিটার/আওয়ার, আর এই দিক বরাবর কোনো একটা থাকবে, এই কোণের ওপর নির্ভর করে এই দিক বরাবর ধরো বিভিন্ন মান আসতে পারে, আমরা ধরে নিলাম 5। তার মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকতেছে, সরি স্রোতের দিক বরাবর একটা উপাংশ থাকতেছে। এই স্রোতের দিক বরাবর থাকা মানে কি, এই দিক বরাবর কিছু আছে, এই দিক বরাবর কিছু আছে, তুমি কি সোজাসুজি পার হতে পারবা? লব্ধি কোন দিকে? এই দিকে। অর্থাৎ তোমার নৌকার বেগ যখন 8 অপেক্ষা বড় হবে, সাপোজ ধরো 10-এর একটা অংশ এখানে 8 স্রোতের সাথে মারামারি করে তোমাকে এই বরাবর যাইতে দিবে না, আর 10-এর অন্য একটা অংশ তোমাকে সোজাসুজি নিয়ে যাবে। তাই এখান থেকে বলা যায় স্রোতের বেগ নৌকার বেগের চাইতে কম হলে কখনোই সোজাসুজি পার হওয়া যাবে না। তো আমাদের প্রথম প্রশ্নের সলভ আমরা বের করছি, cos আলফা সমান -1/2, অতএব আলফা = 120 ডিগ্রি। এবার আসো সেকেন্ড প্রবলেম বলছে সর্বনিম্ন দূরত্বের নদী পার হইতে কত সময় লাগবে। সর্বনিম্ন দূরত্বের নদী পার হতে কত সময় লাগবে, এইটা হচ্ছে আমাদের স্রোত, যেটা 8 কিলোমিটার/আওয়ার বেগে যায়, আর আমরা 120 ডিগ্রি কোণে যাচ্ছি। এর আগের প্রবলেমে বের করছি যে আমার বেগের মান 16 কিলোমিটার/আওয়ার। লব্ধি বেগ কত? দেখো লব্ধি বেগ আর ইকুয়াল টু আমরা জানি √, লব্ধি বেগটা কিন্তু এখন এই দিকে, u² + v², আমরা uv চলক দিয়েই দেখাচ্ছি, প্লাস 2uv cos আলফা। কিন্তু cos আলফা সমান আমরা বের করছি -u/v। এখানে যদি বসায় দেই √u² + v² যোগ 2uv - u/v ইকুয়াল টু √, v কাটলে -2u² হয়, v² রেখে দিলাম, u² থেকে -2u² বাদ দিলে -u²। এইটা হচ্ছে লব্ধি বেগ। তো এই ক্ষেত্রে আরও একভাবে করা যায়, দেখো এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি আমরা সমান্তরালে আনি, এইভাবে সমান্তরালে আনি, সমান মানের একটা ভেক্টর, দুইটা ভেক্টর সেম, ডিরেকশন 1, মান 1, ভেক্টর দুইটা সেম, এটা 8, এটা লব্ধি, আর এই বরাবর 16 কিলোমিটার/আওয়ার। এই যে সমান্তরালে আনা, এটাকে বলা হয় ভেক্টরের শিফটিং। এখান থেকে কিন্তু আমরা পিথাগোরাসের একটা সমকোণী ত্রিভুজ পেলাম, সেই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারবো r² = √, 16² - 8²। বা এটা যদি ইউ হতো, এটা যদি ভি হতো, আমরা জেনারেলটাই দেখাই যে এটা যদি ইউ হতো, এই বরাবর যদি ইউ কাজ করে, এই বরাবর যদি ভি কাজ করে, আমরা জাস্ট মান নিয়ে চিন্তা করলে r = √v² - u²। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ r = √v² - u²। তাহলে আমাদের জন্য আর কত? আমাদের প্রবলেমে r = √, v হচ্ছে 16² - 8²। এটা থেকে একটা রেজাল্ট পাবা, এটা হচ্ছে লব্ধি বেগ প্রস্থ বরাবর, যে আমাদের লব্ধিটা প্রস্থ বরাবর কী করতে, এই বরাবর বেগ পাইছি। এখন আমরা জানি s = vt। তো এখানে s বলতে বোঝাচ্ছে আমাদের এই বরাবর দূরত্বটা d, v বলতে বোঝাচ্ছে আমাদের লব্ধি বেগ r × t। প্রয়োজনীয় সময় t = d/r। এই প্রবলেমে d হচ্ছে আমরা প্রস্থ বরাবর যাচ্ছি, নদীর প্রস্থ, আর হচ্ছে এই লব্ধি বেগ। d এর মান দেওয়া আছে প্রশ্নে 12 কিলোমিটার, সেটা বসাই দিব, আবার এখান থেকে এটা বসাই দিয়ে যে সময়টা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। এটা বাসায় করে নিবা। থার্ড প্রশ্ন, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকা কোন দিকে চালাতে হবে? সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া, সর্বনিম্ন দূরত্বে পার হওয়া, সর্বনিম্ন সময়ে পার হওয়াটা এক না। এটা আমাদের নদী, যার প্রস্থ d, এ বরাবর স্রোত, যার বেগ u, মানটা শুধু u। সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার ক্ষেত্রে দেখো, আমরা যদি এই বরাবর যাই, সাপোজ এমন কোনো একটা কোণে রওনা দিলাম, লব্ধিটা এই দিকে যাচ্ছে,
এই দিক বরাবর আমাদের লব্ধি বেগ থাকবে, এই দিক বরাবর দূরত্ব যদি এস থাকে, তাইলে এস আর এই দিকে যেতে যদি আমাদের t1 টাইম লাগে সাপোজ, তাহলে s/t1, সরি একটু ভুল হয়েছে, এই দিক বরাবর বেগটা যদি হয় সাপোজ v1, তাইলে আমাদের সময় আসবে t = s/v1। কিন্তু না, আমরা যদি এই দূরত্ব দিয়ে হিসাব করতে চাই, তাহলে ওই একই টি এই দিক বরাবর ডি আর এই দিক বরাবর আমাদের লব্ধি বেগের উপাংশ ধরলাম v2, এই দিক বরাবর বেগের উপাংশ আমাদের লব্ধির উপাংশ v2, তাইলে এটা সমান d/v আসবে। দেখো, বড় দূরত্ব বাই বড় বেগ যা হবে ছোট দূরত্ব বাই সেই বেগের একটা উপাংশ, এটাও তো ছোট বেগ, অনুপাতটা সমান। বড় দূরত্ব বাই বড় বেগ, ছোট দূরত্ব বাই ছোট বেগ সমান। কোনো একটা দিক বরাবর যদি আমরা দূরত্ব মাপি, সেই দিক বরাবর লব্ধি বেগের উপাংশ নিব, দুইটার অনুপাত থাকবে টি। আমরা যেভাবে হিসাব করি না কেন সেম থাকবে। সুতরাং আমরা আমাদের ম্যাথটা সহজ করার জন্য সবসময় এই দিক নিয়ে হিসাব করব, আমাদের প্রস্থ বরাবর যে দিকটা আছে সেই দিক নিয়ে হিসাব করব। দেখো, এই দিক বরাবর দূরত্ব হচ্ছে ডি, এই দিক বরাবর বেগ বের করতে হবে আমাদের। তো আমরা ধরি যে আমরা যখন আলফা কোণে রওনা দিব, আলফা কোণে রওনা দিচ্ছি, আমার বেগ ভি, তাহলে সেই ক্ষেত্রে প্রস্থ বরাবর উপাংশ হবে ইউ প্লাস ভি কজ আলফা। এটা আমাদের হেডেক না, আমাদের মাথা দিতে হবে আমরা যে বরাবর দূরত্ব নিচ্ছি সেই বরাবর বেগ নিব। এই বরাবর বেগ কত? নদীর প্রস্থ বরাবর বেগ হবে, লিখি, প্রস্থ বরাবর বেগ ইকুয়াল টু ইউ কজ 0 মানে ইউ সাইন 0, প্রস্থ বরাবর বেগ ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। এখান থেকে বলা যায় ইউ সাইন 0 মান 0, এটা ভি সাইন আলফা। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব জানি, প্রস্থ বরাবর বেগ জানি, তাহলে সব সময়ের জন্য প্রত্যেকটা প্রবলেমের জন্য এটা খাটবে টি ইকুয়াল টু d/v সাইন আলফা। এখান থেকে বোঝা যাচ্ছে সময়টা সর্বনিম্ন হতে হলে সাইন আলফা, নিচের ভি সাইন আলফা হতে হবে সবচাইতে বড়, ভি কনস্ট্যান্ট ডি কনস্ট্যান্ট, তার মানে সাইন আলফাটা হতে হবে সবচাইতে বড়। সাইন আলফার সর্বোচ্চ মান 1, তার মানে সর্বনিম্ন সময় টি হবে d/v, এখান থেকে বোঝা যাচ্ছে। আর সাইন আলফা কখন 1 হয়? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি হলে সাইন আলফা 1 হয়। তার মানে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যদি আমরা রওনা দিই, অর্থাৎ আমার ভি এর দিক যদি হয় এই দিকে, তবে আমরা সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবো বলে এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আসলেই কি তাই হয় কিনা দেখি। যখন আমাদের এই দিক বরাবর বেগ ছিল ইউ, এই দিক বরাবর বেগ হচ্ছে ভি, অন্য যে কোনো কোণে আমরা যদি যাই, ভি এর একটা অংশ থাকবে এই বরাবর, ভি এর আরেকটা অংশ থাকবে প্রস্থ বরাবর, তাই না? তো প্রস্থ বরাবর যখন থাকতেছে ভি এর একটা অংশ, ভি হয় 16, কখনোই এই বরাবর অংশটা 16 হবে না, 16 চেয়ে কম থাকবে, 15, 14, 13, এগুলো বিভিন্ন মান হতে পারে, এক্স্যাক্ট এই বরাবর 16 পাবা না। যদি বিভিন্ন কোণে এরকম একটা আলফা কোণে রওনা দাও, লম্ব বরাবর কখনোই 16 পাবা না। তাই তুমি প্রতিবার দেখো, এটা যদি সাপোজ হয় 8, 16-র একটা অংশ এর সাথে মারামারি করে এই দিক বরাবর কোনো একটা উপাংশ থাকবে, উপাংশের একটা মান থাকবে, আর এই দিক বরাবর লম্ব বরাবরও একটা উপাংশের মান থাকবে। কিন্তু তুমি যখন লম্বভাবে যাবা, তখন পুরা 16ই, আমাদের এইদিকে ছিল 8, 16, পুরা 16ই তোমাকে এই বরাবর পার করতেছে। তুমি প্রথম সেকেন্ডে গেলে 16, দ্বিতীয় সেকেন্ডে 8, তুমি হয়তো যাবা এইদিকে, যখন এই পয়েন্টে আসলা তখন আবার পরের সেকেন্ডে যাবা 16, 8, লব্ধি হবে এইদিকে। তুমি এক্ষেত্রে সোজাসুজি পার হতে পারবা না, কিন্তু তোমার পুরা বেগটাই এই বরাবর ক্রিয়ারত আছে। সুতরাং পার হওয়ার ক্ষেত্রে তোমার বেগের পুরাটাই এই বরাবর থাকবে যখন তুমি 90 ডিগ্রি কোণে যাবা। এই জন্য 90 ডিগ্রি কোণে গেলেই
কেবল সময়টা কম লাগে, সবচেয়ে সর্বনিম্ন সময় হয় যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছে সর্বনিম্ন সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকা কোন দিকে চালাতে হবে, d/v সাইন আলফা। টি সর্বনিম্ন, নিচেরটা হতে হবে সবচাইতে বড়, যেহেতু ভি কনস্ট্যান্ট তার মানে সাইন আলফা হতে হবে সবচাইতে বড়। সাইন আলফা সর্বোচ্চ মান 1, কখন, যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাইলেই সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। এখন 4 নম্বর প্রবলেম বলছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে সময় কত হবে। কিছুক্ষণ আগে বের করলাম টি ইকুয়াল টু d/v সাইন আলফা। সাইন আলফার মান সর্বোচ্চ হলেই সময়টা কম হবে, ফলে এটা আসবে ভি, d/v। ডি এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, ভি এর মান দেওয়া আছে 16 কিলোমিটার মেবি পার আওয়ার। এখান থেকে ঘন্টায় বের হবে 2/16 আওয়ার আসবে, সরি 2 না, এটা 12 আছে, 12/16 আসবে কত, 3/4। 4 দিয়ে ভাগ করলে 3/4 আওয়ার আসবে। কিলোমিটার কাটবে, আওয়ার আসবে। এটাকে যদি মিনিটে দেওয়া থাকে, মিনিটে অ্যান্সার করতে বলে বা অপশনে থাকে, তাহলে 1 ঘন্টাকে 7 দ্বারা গুণ করলেই মিনিটে পেয়ে যাব। আবার সেটাকে সেকেন্ডে করতে বললে করতে পারবা। এবার এই টপিকের শেষ প্রশ্ন, এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে। এই ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে সর্বনিম্ন সময়ে যখন পার হব তখন আমরা দেখতেছি সোজাসুজি পার হতে পারতেছি না, তখন আমার বেগটাই দিতে হচ্ছে সোজাসুজি। যখন আমি আমার বেগটা দেই ভি এর দিকটা সোজাসুজি এবং এই দিক বরাবর ইউ, তখন আমি পার হচ্ছে আসলে এই দিকে, এই যে এই পথটার দৈর্ঘ্য চাইছে। এক্ষেত্রে লব্ধি বেগ কী হবে, ভিকে সমান্তরালে আনো, সমান্তরালে একটা ভেক্টরকে আনছি সমান মানের দৈর্ঘ্য, সুতরাং এটাকেও লিখতে পারবো ভি। লব্ধি বেগ ডাব্লু হইলে বা সামান্তরিক সূত্র থেকেও বলা যায় মধ্যবর্তী কোণ 90, ডাব্লু ইকুয়াল টু √/u² + v² + 2uv cos 90 ডিগ্রি সমান 0, এটা আসবে অ্যান্সার। এখানে ডাব্লুটা আমরা বের করে নিলাম, মান যদি আমরা বসাই √8² + 16², অতএব ডাব্লুটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবং আমরা সময় টি বের করছি d/v আগের প্রবলেমেই, তাহলে এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য যদি এস হয়, এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু টি, ডাব্লু ইকুয়াল টু √/, এখানে আমরা জেনারেলটা লিখি যে এটা নদীর বেগ যদি ইউ হয়, স্রোতের বেগ যদি ভি হয়, এটা হবে u² + v², তাহলে ডাব্লু ইন্টু টি √/u² + v², সর্বনিম্ন সময় হচ্ছে d/v। এইটা বসায় দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ডি দেওয়া আছে, এটা নৌকার বেগ দেওয়া আছে, ইউভি দেওয়া আছে, এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই ছিল নদী নৌকা সংক্রান্ত প্রবলেম। আমাদের এবারের বিষয় হচ্ছে, এবারের কনসেপ্ট বা থিওরিটিক্যাল যে আলোচনা হবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। আপেক্ষিক বেগ এটা স্যার ক্লাস অনেক ভালোভাবে পড়াইছে, যেটুকু না বললেই না সেইটুকু বলতেছি। আপেক্ষিক বেগ হলো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত, সেই রকম। ধরো তুমি এই বরাবর যাচ্ছ, এই ডিরেকশনে যাচ্ছ 5 মিটার/সেকেন্ড বেগে, এর অর্থ হলো তুমি প্রতি 1 সেকেন্ডে 5 মিটার করে যাও। আর তোমার ভাই যাচ্ছে এই বরাবর, আমার এবারের টপিক আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কী জিনিস, আসলে আপেক্ষিক জিনিসটা আসে তখনই যখন কোনো কিছুর মধ্যে আমরা তুলনা করতে চাই, কোনো দুইটা বস্তুর মধ্যে বা দুইটা জিনিস মাপলাম এদের মধ্যে তুলনা করতে চাই। আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে আমরা দুইটা ভুল, কোন ক্ষেত্রে বেশি ভুল হয়েছে কোন ক্ষেত্রে কম ভুল হয়েছে সেইটা করছি। ঠিক একইভাবে এক্ষেত্রে ব্যাপারটা ঠিক ওই রকম না। আপেক্ষিক বেগ একজনের সাপেক্ষে অন্যজনের বেগ, একজন অন্যজনেরটা কেমন দেখতেছে সেই বেগ, এটা নিয়ে ক্লাসে স্যার অনেক বেশি আলোচনা করছে, তাও যেটুকু না হইলে না সেটুকু দেখাই আমরা। ধরো তুমি যাচ্ছ এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে, আর তোমার ভাই এইদিকে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। তুমি যদি স্থির থাকতে দেখতে তোমার ভাই প্রতি সেকেন্ডে 10 মিটার করে আগাচ্ছে, তোমার কাছে মনে হতো তোমার ভাইয়ের বেগ 10 মিটার/সেকেন্ড। বাট তুমি স্থির নাই, তুমি যাও 5, তোমার ভাই যায় 10, তাহলে তুমি কি দেখবা, তোমার ভাই তোমার থেকে প্রতি সেকেন্ডে 5 করে আগাচ্ছে। অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের বেগ হচ্ছে 10 - 5 = 5 মিটার/সেকেন্ড। কিন্তু যদি এইরকম হইতো
যে তুমি যাও 5 আর তোমার ভাই যায় 10 বা বিপরীত দিকে। তাহলে ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, তুমি যাবা 5, তোমার ভাই যাবে আরও 10। তাহলে তুমি কি দেখবা 1 সেকেন্ড পর তোমার ভাই তোমার থেকে কত দূরে আছে? 5 + 10, এই পাশের 10 আর এই পাশের 5, 15 মিটার দূরে আছে। অর্থাৎ তুমি দেখবা তার বেগ প্রতি 15 মিটার/সেকেন্ড। তো আমরা যে চিহ্ন সহ করতে চাই আপেক্ষিক বেগ জিনিসটা কি দেখো, তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের বেগ, এর মানে হলো তোমার ভাইয়ের বেগ বিয়োগ তোমারটা, এর সাপেক্ষে বিয়ের বেগ, এর সাপেক্ষে বিয়ের বেগ, আমরা এটাকে যদি বলি VAB, এটা হবে এর সাপেক্ষে বিয়ের বেগ হবে বিয়ের বেগ বিয়োগ এর বেগ। এটা এই ক্ষেত্রে সরাসরি বিয়োগ দিচ্ছি আমরা, কারণ এটা একই দিক বরাবর ক্রিয়ারত আছে। প্রথম প্রবলেমে যদি আমরা সূত্রে বসাই, ভাইয়ের বেগ 10, এই দিক বরাবর আমরা কিন্তু সব ধনাত্মক ধরে নিছি, এদিকে যত বেগ সব ধনাত্মক। 10 মাইনাস তোমার বেগ, তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের বেগ হবে ভাইয়ের বেগ বিয়োগ আমারটা, আমার সাপেক্ষে অন্যেরটা মানে অন্যের বেগ বিয়োগ আমারটা। তাহলে 10 - 5 = 5 মিটার/সেকেন্ড। আর এই প্রবলেমের ক্ষেত্রে এর সাপেক্ষে বিয়ের বেগ, এটা অনেকে VBA দিয়ে আরও লেখে, যাই হোক VB - VA। এই দিক বরাবর যদি আমরা ধনাত্মক ধরে নিই, তাহলে ভাইয়ের বেগ এটা কি 10, এই দিক বরাবর আছে, এটা কি বলবো -10, তারপরে সূত্রের মাইনাস আমার বেগ +5, তাহলে কি হলো -15 মিটার/সেকেন্ড। এর মানে হলো আমি 15 মিটার/সেকেন্ড বেগে আমার ভাইকে যেতে দেখব, মাইনাস দ্বারা পড়ছে বিপরীত দিকে। হ্যাঁ, আমি যদি 5 মিটার/সেকেন্ডে এই দিক বরাবর যাই, আমার ভাই যদি 10, আমি দেখব আমার ভাই আমার থেকে 15 মিটার পিছনে সরে গেছে। তো আমি -15 মিটার/সেকেন্ডের অর্থ হলো আমার সাপেক্ষে আমার ভাইয়ের আপেক্ষিক বেগ 15 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে মান, এবং দিক হচ্ছে আমার বিপরীত দিকে। এটা গেল যখন দুটো একই সরলরেখায় থাকে। কিন্তু ভেক্টর তো একই সরলরেখায় ক্রিয়া করে না, ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা প্রবলেম দেখি, প্রবলেম সলিউশনের সময় বলে দিচ্ছি। প্রবলেম দেখো, ম্যাথ 9, আচ্ছা ঠিক আছে, ম্যাথ 9 বলছে একটি ট্রাক 15 কিলোমিটার/আওয়ার বেগে দক্ষিণ দিক বরাবর চলছে, অপর একটি বাস পশ্চিম দিক বরাবর 18 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা দিক আঁকায় নিই। আমরা যখন দিক আঁকাবো, জানি আমরা 4টা দিক থাকে আমাদের সামনে, পেছনে, ডানে, বামে। তো আমরা যখন এইভাবে আঁকাবো, এটা যদি হয় ইস্ট, আমরা এই দিকে আঁকাই ইস্ট বা পূর্ব দিক, এই দিকে আঁকাই পশ্চিম বা ওয়েস্ট বা পশ্চিম দিক, এটা হয় নর্থ, এইটা হয় সাউথ। এখন বলছে একটি ট্রাক 15 কিলোমিটার/আওয়ার বেগে দক্ষিণ দিক বরাবর চলছে। এই দিক বরাবর একটা ট্রাক চলছে যার বেগের মান হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। ধরলাম, এটা মান লিখছি আমরা, ধরলাম ট্রাকের বেগ VT। এবং এরপরে বলছে অপর একটি বাস পশ্চিম দিক বরাবর 18 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। পশ্চিম দিক বরাবর বাসকে আমরা দিলাম VB, বাসের বেগ পশ্চিম দিক বরাবর, যার মান হচ্ছে, মানটা আমরা আলাদা করে এমনি লিখে নিচ্ছি, আসলে মডুলাস VB = 18 কিলোমিটার/আওয়ার। এখন বলছে ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের মান, আমরা এটাকে নাম দিলাম ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ। এটাকে আমরা ভেক্টর উপরে বোঝা যাচ্ছে, এখানে সরাসরি যোগ হতে পারবে না, ভেক্টর মেথডে করতে হবে। তো VTB, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ হবে, ভেক্টর সাইন দিয়ে লিখি, = বাসের বেগ মাইনাস ট্রাকের বেগ। বাসের বেগ মাইনাস ট্রাকের বেগ, ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ হবে বাসের বেগ মাইনাস ট্রাকের বেগ, বাসের বেগ মাইনাস ট্রাকের বেগ। VTটা এই দিকে আছে, তাহলে -VT কোন দিকে আছে দেখো, এটাকে লেখা যায় VB যোগ -VT। তাহলে এটা যদি হয় VT,
এর বিপরীত দিকে হবে মাইনাস ভিটি, কিন্তু ভিটি আর মাইনাস ভিটির মান কিন্তু সমান, জাস্ট দিক ভিন্ন দেখে ভেক্টর দুইটা সমান না। তাইলে এখন ভিবি মাইনাস ভিটি যে কথা, ভিবির সাথে মাইনাস ভিটি যোগ করা একই কথা। তো ভিবির সাথে মাইনাস ভিটি যোগ করো, দুইটা ভেক্টর জানি, লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে, ভেক্টর দুইটা 90 ডিগ্রি কোণে আছে। সুতরাং আমরা যখন মান নিয়ে চিন্তা করব, ভিটিবি মডুলাস ভিটিবি ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের মান ইকুয়াল টু রুট ওভার ভিবি স্কোয়ার, ভিবির মান তার স্কোয়ার যোগ মাইনাস ভিটির মান তার স্কোয়ার যোগ মাইনাস ভিটির মান স্কোয়ার যোগ 2 মড ভিবির মান মাইনাস ভিটির মান, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। এটা 0 আসবে, তাহলে ভিটিবির মান আসবে রুট ওভার বাসের মান স্কোয়ার যোগ মাইনাস ভিটির মান স্কোয়ার। বলছি ভিটির মান যা মাইনাস ভিটির মানও তাই, জাস্ট ডিডাকশনটা অপোজিট হয়ে গেছে। তাহলে ভিবির মান কত ছিল? 80 স্কোয়ার যোগ 15 স্কোয়ার, এটাই অ্যান্সার। এখন আমরা জানি এই বরাবর কি আলাদা ভেক্টরের মান 80, এই মডুলাস ভিটি ইকুয়াল টু মডুলাস মাইনাস ভিটি ইকুয়াল টু 50। আমরা যদি এটা ধরি থিটা কোণ, এই পাশে করতেছি, তাহলে আমরা লিখতে পারবো ট্যান থিটা, যেহেতু কোন দিকের সাথে দিক নির্ণয় করতে হবে সেটা বলে দেয়নি, সুতরাং আমরা একটা ধরে নিচ্ছি, সেটা পশ্চিমের সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করলে ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে কোণ ভিবির সাথে কোণ সে থাকবে একা, তার মান যোগ অপরটার ভিটি, নিচে থাকবে মধ্যবর্তী কোণ কজ 90, 0 হয়ে যাবে, ওপরে থাকবে এখানে মাইনাস ভিটি সাইন 90। জাস্ট মান বিবেচনা করতেছে, তাইলে সাইন 90-র মান 1, মাইনাস ভিটির মান 50 বাই এখানে থাকবে 80। অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 50/80, এটা একটা ধনাত্মক মান আসবে, সূক্ষ্মকোণ হবে। তার মানে ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ পশ্চিম দিকের সাথে এত কোণে উত্তর দিকে আছে। এখন যদি আমাদের বলতো যে পূর্ব দিকের সাথে কত কোণে আছে, তাহলে 180 থেকে থিটাটা বাদ দিতাম। প্রশ্নে যেভাবে থাকবে সেটার সাথে আমরা মিল রেখে অ্যান্সার করব। আগের প্রবলেমে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ বরাবর ছিল হচ্ছে দক্ষিণ দিক বরাবর ট্রাক যাচ্ছে ভিটি, আর আমাদের বাস যাচ্ছে পশ্চিম দিক বরাবর ভিবি। ট্রাকের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কোন দিকে হবে? যদি বাসটা এখানে স্থির থাকতো, আমরা আগের শুরুতেই যেটা বললাম, যদি স্থির থাকতো তাহলে ট্রাক এই দিকে যাচ্ছে, ট্রাক বাসকে কি দেখবে? অত বেগে পেছন দিকে যেতে দেখতো। যদি বাসটা স্থির থাকতো, ট্রাকটা এই দিকে 15 কিলোমিটার/আওয়ার বেগে যাইতো, ট্রাক দেখতো বাসটা এই দিকে 15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। কিন্তু এখন সাথে বাসের গতিও আছে, তাই ট্রাক দেখবে বাসটা পিছন দিকে 15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে এবং পশ্চিম দিকে 18 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এই দুইটার লব্ধি। শুধু স্থির থাকলে দেখতো পিছনেরটা, এখন যেহেতু স্থির নাই, বাসটাও চলতেছে, তাই সে নিজের কারণে একটা দেখতে পাবে, আবার বাসের কারণেও একটা দেখতে পাবে, এই দুইটার লব্ধি এই দিকেই হবে। এটা কনসেপচুয়ালি বা থিওরিটিক্যালি এভাবে বোঝা যায়। এবার ম্যাথ 10,
ম্যাথ 10 বলছে ঘন্টায় 14 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান বাসের চালক একটি ট্রাককে ঘন্টায় 14√3 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলতে দেখলো। ট্রাকের প্রকৃত বেগ কত? আবারও আঁকায় নেই, সলিউশন করতেছি আমরা। ঘন্টায় 14 কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলমান, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ঘন্টায় 14 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে একটা বাস ভিসি। এই মডুলাস ভিসি ইকুয়াল টু 14 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 14 কিলোমিটার যায়। সে একটা বাসের চালক, ওই বাসে থাকা একজন চালক একটি ট্রাককে ঘন্টায় 14√3 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলতে দেখলো। এইটা বাসের চালক ট্রাককে 14√3 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলতে দেখলো। এইটা বাসের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ দেওয়া আছে, অর্থাৎ ভিবিটি। আচ্ছা, বাসের বেগকে আমরা ভিসি ধরছি, ভিবি ধরি। বাসের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ দেওয়া আছে, যেটা দক্ষিণ দিক বরাবর, যার মান 18 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের দেখতে হবে আসলে প্রকৃত বেগের দিক কত। তো আমরা জানি বাসের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ হবে ট্রাকের বেগ মাইনাস বাসের বেগ। যেহেতু এরা একই সরলরেখায় নাই, তাই সরাসরি যোগ করতে পারবো না, ভেক্টর যোগ। আমাদের চাইছে ট্রাকের প্রকৃত বেগ কত। তাইলে ট্রাকের প্রকৃত বেগ যেটা ভিটি, সেটা সমান কী লিখতে পারবো? ভিবিটি প্লাস ভিবি। তার মানে এরা বলতেছে ভিবিটি প্লাস ভিবি এই দুটার লব্ধি হবে হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। এই দুটার লব্ধি কোন দিকে? এই দিকে। দেখো আসলে কি এই দিকে হওয়া উচিত নাকি ট্রাকের প্রকৃত বেগ? ভিবি বেগে বাসটা যায় এইদিকে, তাহলে সে কি দেখবে? যেন ট্রাকটা পিছাচ্ছে এইদিকে। তার মনে হবে বাসটা পিছাচ্ছে এইদিকে, আবার বাস প্রকৃতপক্ষে যাচ্ছে এই দিকে। এই দুইটার মিলিত এফেক্ট কোন দিক বরাবর হওয়া সম্ভব? এরকম কোনো একটা দিকে হওয়া সম্ভব। এখান থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা ক্যালকুলেশন থেকে বুঝতে পারলাম ভিটি ইকুয়াল টু ভিবিটি প্লাস ভিবি। এখন আমাদের এই ভিটি যেটা ট্রাকের প্রকৃত বেগ, তার মান বের করতে হবে। অতএব মডুলাস ভিটি ইকুয়াল টু রুট ওভার এটা স্কোয়ার মডুলাস ভিবি স্কোয়ার যোগ মডুলাস ভিবিটি স্কোয়ার যোগ 2 মডুলাস ভিবি মডুলাস ভিবিটি, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অতএব cos 90 ডিগ্রি 0। অতএব এটা চলে আসবে ভিটি ইকুয়াল টু রুট ওভার ভিবির মানটা কত? 14 কিলোমিটার পার আওয়ার। 14 কিলোমিটার পার আওয়ার 14 স্কোয়ার যোগ 18 স্কোয়ার। এটা করলে আমরা একটা মান পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের ভিটির মান। বাসায় করে নিবা। আর আমরা যদি এই ডিরেকশনটাকে থিটা ধরে নিই, এটাকে যদি থিটা ধরে নিই, তাহলে ট্যান থিটা, দেখো দক্ষিণের সাথে থিটা কোণে পশ্চিমে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 14 লম্ব বাই অতিভুজ, বা যদি নিয়ম মেনে করি 14 sin 90 মধ্যবর্তী কোণ 90 sin 90 ডিভাইডেড বাই 18 প্লাস 14 cos 90, এটা 0 হয়ে যাবে, ইকুয়াল টু আসবে 14/18 ইকুয়াল টু হাফ। অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ। যে মানটা আসে ক্যালকুলেটর চাপলে একটা মান আসবে। অর্থাৎ ট্রাকের প্রকৃত বেগের মান এখান থেকে যেটা আসবে সেটা, এবং সেই বেগের দিক দক্ষিণের সাথে থিটা কোণে বা ট্যান ইনভার্স হাফ কোণে পশ্চিমের দিকে। তো আমাদের এই প্রশ্নের সলিউশন শেষ।
এবার ম্যাথ 11। এটা আপেক্ষিক বেগের একটা বিশেষ টাইপ, বৃষ্টি সংক্রান্ত ম্যাথ। দেখি ম্যাথ 11 আমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাথ 11 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়ে আসার সময় একজন লোক 10√3 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হইতে রক্ষা পেতে হলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? ছাতা ধরার অঙ্ক, আমরা আগে ডিরেকশন টাকায় নিই। বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়ে আসার সময়, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়ে আসতেছি, এই দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড। ধরলাম আমি দৌড়াই, আমার বেগের নাম দিলাম ভি, শুধু ভি, যার মান, আমার বেগের মান দিলাম ভি। আমি ভি বেগে ইস্ট বা পূর্ব দিকে দৌড়াচ্ছি, যার মান মডুলাস ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, এবং 10√3 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টিটা পতিত হচ্ছে। বৃষ্টির বেগ ভি আর, এটা ম্যান ভি এম দিয়ে দিলাম, ভি আর। সেই ভি আরের মানটা হচ্ছে 10√3। বলছে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাই এবং বৃষ্টিটা 10√3 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে উলম্ব বরাবর পড়ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে ছাতা কত কোণে ধরতে হবে? এখন আমি যখন এই প্রবলেম থেকে একটু বাইরে আসি, যদি এমন হতো যে আমি এখানে স্থির দাঁড়ায় আছি, পশ্চিম দিক বরাবর বাতাস বইছে, পশ্চিম এই দিক বরাবর কিন্তু পশ্চিম, এই দিক বরাবর বাতাস বইছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি খারাপভাবে পড়ে, 10√3 একই মান দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হলো, বাতাস 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিকে এই দিকে ঠেলবে, আর বৃষ্টি প্রকৃতপক্ষে পড়তে চায় 10√3 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে, লব্ধিটা হবে এইটা। তখন আমাকে থিটা কোণে ছাতা ধরতে হইতো, এবং সেই ট্যান থিটাটা হবে উলম্বের সাথে কোণ থিটা 10/10√3 ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু tan 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু আসবে 13 ডিগ্রি। এই ক্ষেত্রে আমি যখন 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিক বরাবর যাই, তখন আমার মনে হবে যেন বাতাস 10 মিটার পার সেকেন্ড বেগে আমার দিকে আসছে, অর্থাৎ বাতাস 10 মিটার পার সেকেন্ড, আমি স্থির হয়ে দাঁড়ায় থাকলে 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস এই দিকে আসলে যে ঘটনা ঘটতো, আমি এখন বাতাস নাই কিন্তু আমি যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড বেগে, ফলে আমার মনে হয় বৃষ্টি যেন আমার দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। তাহলে আমি বৃষ্টির একটা বেগ পাবো এইদিকে, যে বাতাস এই দিকে থাকলে যা হতো ওই একই ঘটনা ঘটবে। এই ক্ষেত্রে এই দিক বরাবর আমি পাবো -vm, আমার মনে হয় বৃষ্টি এই দিকে -vm বেগে আসছে, যার মান হবে ওই 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এই দিকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যাই, আমার মনে হবে বৃষ্টি আমার দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে। আবার বৃষ্টির প্রকৃতপক্ষে দিক কোনটা? নিচের দিকে, এই দুটোর লব্ধি বরাবর হবে, এটার লব্ধি এইদিকে কোনো একটা দিকে হবে, যা উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ফলে আমাকে ছাতা ধরতে হবে, যদি উলম্বের সাথে থিটা কোণে ধরি তাহলে tan থিটা ইকুয়াল টু হয়তো একই জিনিস 10/10√3 ইকুয়াল টু 1/√3, অতএব থিটা ইকুয়াল টু 13 ডিগ্রি। এটা আমাদের সলিউশন শেষ। ম্যাথ 12 বলছে বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খারাপভাবে পড়ছে। তার বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। প্রকৃত বেগ নির্ণয় করা বলতে বোঝাচ্ছে বেগের মানটাও বের করতে হবে, দিকটাও বের করতে হবে। আচ্ছা, আমরা দেখি সলিউশন। বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে দেখলো। আমরা ধরে নিচ্ছি লোকটা এই দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, vm ফর ভিম্যান। তাহলে লোকের বেগের মান 5 কিলোমিটার পার আওয়ার।
5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খারাপভাবে পড়ছে। এটা দেখলো আপেক্ষিক বেগ, এটা যে এই অবস্থায় দাঁড়ালে এই 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে বৃষ্টি খারাপভাবে পড়ে। আমরা ধরে নিচ্ছি লোকটা এইদিকে হাঁটতেছে। তো আমরা বলছি লোকটা যদি স্থির থাকতো তাইলে বাতাস 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে আসলে যে ঘটনা ঘটতো, লোকটা চলন্ত অবস্থায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে গেলে তখন বাতাস না থাকলেও ওই একই ঘটনা ঘটবে। যেন লোকটার কাছে মনে হবে বৃষ্টিকে কেউ এইদিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে ধাক্কাচ্ছে, বা বৃষ্টি লোক যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে যায় মনে হবে বৃষ্টি আমার দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে আসছে। তাহলে মাইনাস ভিএম সেটা, অর্থাৎ তার একটা বিপরীত ভেক্টর এইদিকে নিলাম যার মানও 5 কিলোমিটার পার আওয়ার। এই ভেক্টর আর বৃষ্টির প্রকৃত বেগ এই দুটোর লব্ধি ভিআর। তাহলে বলো যদি এটা লব্ধি হয় এইদিকে বৃষ্টির বেগ হতে পারবে? এইদিকে যদি বৃষ্টির বেগ নেই এই দুটার লব্ধি চলে যাবে এই দিক বরাবর। তার মানে এখান থেকে গেস করা যাচ্ছে বৃষ্টির বেগটা কোন দিকে হওয়া উচিত। বৃষ্টির বেগ অবশ্যই এইরকম কোনো একটা দিকে হবে। সরি, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ ভি এম আর লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, আর এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। সেটা কি বলবো, ভি আর নাম দিই। এটা জ্যামিতি থেকেও বোঝা যায়। ভিএম আমি এইদিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে যেটা মান, আর এই দিক বরাবর বেগ ভেক্টরটাকে দিচ্ছি ভিএম। তাহলে আমার মনে হবে বৃষ্টি এইদিকে আসছে মাইনাস ভিএম বেগে। এই বেগ আর বৃষ্টির প্রকৃত বেগের লব্ধি হচ্ছে ভিএমআর। তার মানে আমরা ধরে নেই বৃষ্টি এখানে থিটা কোণে পড়ছে। এদিকে নিয়ে যদি একটা সামান্তরিক আঁকাই, দেখো ভিএম সমান্তরালে আমরা ভিআর আনলাম। যাই হোক, এটা আমরা লিখতেছি না, তার লব্ধি এটা। কিন্তু এরপরে বলছে তার বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। তার বেগ দ্বিগুণ করলে অর্থাৎ এই দিক বরাবর সে যখন 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে তখন এই দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগের একটা ভেক্টর আসবে, মানটা হবে বড়। দেখো আগে বৃষ্টির প্রকৃত বেগ একটাই থাকবে, যেহেতু এখন 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে ডাবল বেগে, এই দিক বরাবরও সে মনে হবে, তার কাছে মনে হবে বৃষ্টি আমার দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। এই দুটার লব্ধি দেখো। এখন কিন্তু এটা যদি সামান্তরিক কমপ্লিট করো, লব্ধি কিন্তু এই দিকে। এটাই বলছে বৃষ্টি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে কেসটা এমন। তো আবার বলি, যখন 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল তার মনে হবে বৃষ্টি আমার দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, বা বাতাস এই দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আসলে যে ঘটনা ঘটতো একই রকম ইফেক্ট আছে এখানে। ফলে মাইনাস ভিএম এই দিক বরাবর আমি একটা বৃষ্টির বেগ অনুভব করব, আর বৃষ্টির প্রকৃত বেগ ওই দুটার লব্ধি মিলে হইতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগটা। তার মানে লব্ধিটা এই দিকে হইতে হবে, সরি বৃষ্টির আসল বেগটা এই দিকে হইতে হবে। আমি যখন দ্বিগুণ বেগে দৌড়াই তখন এই দিক বরাবর আমার মনে হবে বৃষ্টি এই দিকে আমার দিকে দ্বিগুণ বেগে আসছে, ফলে লব্ধিটা সামান্তরিক থেকে দেখতে পাচ্তেছি যে সরে আসছে, এবং সেটাই বলছে খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। তাহলে বৃষ্টির বেগের প্রকৃত মান এবং দিক বের করতে বলছি থিটা। আমরা আলাদা আলাদা করে আঁকাই। এটা ভিএম ছিল আগে, এটা বৃষ্টির প্রকৃত বেগ ভিআর যা থিটা কোণ উৎপন্ন করছে। এই দিক বরাবর আমার মনে হবে বৃষ্টি মাইনাস ভিএম বেগে আমার দিকে আসছে, বা বাতাস এই দিকে মাইনাস ভিএম বেগে আসছে, একই ঘটনা ঘটবে। আর বৃষ্টি পড়তেছে এই ক্ষেত্রে ভিএমআর হচ্ছে লম্ব বরাবর। এখন আমি আগেই বলছি বৃষ্টির আপেক্ষিক বেগ এই বরাবর, তার মানে ভিএম আর ভিআরের লব্ধি হচ্ছে ভিএমআর, এটাও আমরা বুঝতেছি। মাইনাস ভিএম আর ভিআরের লব্ধি ভিএমআর, এই লব্ধিটা এই বরাবর ক্রিয়ারত করতেছে, তার মানে তার 90 ডিগ্রি কোণে লব্ধির কোনো উপাংশ থাকা যাবে না। এখন 90 ডিগ্রি কোণে অর্থাৎ এই আনুভূমিক বরাবর লব্ধির সব উপাংশ হবে 0, যেহেতু লব্ধিটা লম্ব বরাবর আছে, তাই 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকবে না। তার মানে এই বরাবর কী কী উপাংশ আসে আমরা সেগুলো দেখি। আমরা ধরে নিছি এই কোণটা থিটা, তাইলে ভিআর কস থিটা, এটা ভিআরের এই দিক বরাবর উপাংশ হবে ভিআর কস থিটা, আনুভূমিক বরাবর উপাংশ হবে ভিআর সাইন থিটা। তাহলে ভিআর সাইন থিটা,
আর এই দিক বরাবর বৃষ্টির বেগের মান মডুলাস মাইনাস ভিএম ইকুয়াল টু 5। আমরা বলছি যে এই বরাবর বৃষ্টির বেগটা 0, তার মানে সব দিক যে কোনো একদিকে উপাংশ বানিয়ে নিব। এই 5 মানের একটা ভেক্টর এইদিকে ক্রিয়া করতেছে, তার 180 ডিগ্রি কোনো উপাংশ কত? 5 cos 180 ডিগ্রি মানে হচ্ছে -5, সব মিলে হবে 0। তাহলে VR sin থিটা ইকুয়াল টু 5। এটা গেল একটা ইকুয়েশান। দ্বিতীয় ক্ষেত্রে বলছে দ্বিগুণ বেগে দৌড়াচ্ছি, অর্থাৎ সেই ক্ষেত্রে VM2 যদি দেই এখানে সাপোজ দ্বিতীয় ক্ষেত্রের বেগ, তার মান হবে 10। আমার মনে হবে বৃষ্টি যদি স্থির থাকতো, আমার মনে হবে বৃষ্টি যেন এই দিকেই 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, এদিকে বড় -VM2 ক্রিয়া করতে হবে, কিন্তু আসলে বৃষ্টি তো কোনো একদিকে পড়ছে। এই দুইটার লব্ধি মিলে এবার উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা অর্থাৎ পরবর্তীতে M2 এর সাপেক্ষে, পরবর্তীতে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ যেটা, সেটা হয়ে গেছে এটা তো আমরা থিটা ধরে নিছি। এখন দেখো 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। -VM2 আর VR এই দুইটার লব্ধি VM2R, তাহলে লব্ধির সাথে M2 এর উৎপন্ন কোণ 60 ডিগ্রি। যদি আমরা লিখি tan 60 ডিগ্রি ইকুয়াল টু, যার সাথে কোণ সে থাকবে একা, -VM2 মান 10 প্লাস অপরটা VR এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ cos 90 প্লাস থিটা, আর ওপরে থাকবে VR তার sin 90 প্লাস থিটা। এখান থেকে tan 60 ডিগ্রি ইকুয়াল টু আসবে √3 ইকুয়াল টু VR sin 90 প্লাস থিটা হচ্ছে VR cos থিটা, আর নিচে আসবে 10 মাইনাস VR মাইনাস, কেন cos 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, এই জন্যে -VR সাইন থিটা, বা √3 ইকুয়াল টু VR cos থিটা ডিভাইডেড বাই 10 মাইনাস VR সাইন থিটার মানে এখানে আছে 5, আমরা বসাই দিলাম। 10 থেকে 5 বাদ দিলে হয় 5, এই 5 এই √3 সাথে গুণ যে হবে 5√3 VR cos থিটা ইকুয়াল টু 5√3। এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2কে বর্গ করি, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই VR স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস VR স্কোয়ার কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নিলে হয় 1। আগেই করছি আমরা VR স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, VR স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন নিলে 1 আসবে। VR স্কোয়ার ইকুয়াল টু আসবে 5 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার, 25 যোগ 75 এটা আসবে 100। অতএব VR ইকুয়াল টু √100, এর মানে হলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে দেওয়া আছে একক, যাই হোক এটা আসবে অ্যান্সার 10 কিলোমিটার পার আওয়ার। এবার থিটাটা নির্ণয় করতে হবে, আমরা মিশায় দেই। এক থেকে 2 ভাগ করি, 1/2 করে পাই VR সাইন থিটা বাই VR কস থিটা আসবে tan থিটা ইকুয়াল টু আসবে 5/5√3 ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু tan 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু
30 ডিগ্রি। অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগের মান 10 কিলোমিটার/আওয়ার এবং সেইটা দ্বিতীয় ক্ষেত্রে বৃষ্টির লব্ধি বেগ যেই দিকে উলম্বের সাথে তার বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। ভিআরটা আমরা বের করছি, মান বের করছি এখানে, দিক বের করছি এইখানে। সুতরাং এই দুইটা মিলে হবে আমাদের অ্যান্সার। এবার ম্যাথ 13, এটা রুয়েটে আসছিল একবার। সেটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে ঘন্টায় বৃষ্টি পড়ছে, উলম্বভাবে পড়ছে, এবং 16 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, শুধুমাত্র পিছনের কাজ ভিজে, শুধুমাত্র সামনের কাজ ভিজে। তো আমরা চিত্র আঁকাই। এই তো আমাদের ইস্ট, পূর্ব, ওয়েস্ট, পশ্চিম, নর্থ, উত্তর, সাউথ, দক্ষিণ। বলছে 10 কিলোমিটার/আওয়ার বেগে ঘন্টায় বৃষ্টি পড়ছে। না, এটা আসলে এইভাবে করা যাবে না। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এইটুকু ঠিক আছে। নর্থ সাউথ নিয়ে চিন্তা করা যাবে না, ইস্ট ওয়েস্ট। আর আমরা বুঝে নিচ্ছি যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, এটা উপর থেকে নিচের দিকে পড়ছে বৃষ্টি। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। বলে দিছে 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এটা যদি ভিআর হয় তাহলে মডুলাস ভিআর হবে 10 কিলোমিটার/আওয়ার। এখন 16 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। এই দিক বরাবর 16 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস বইছে। আমরা যদি বাতাসের বেগকে ভিএ দেই, ভিএটা এই দিক বরাবর ক্রিয়ারত আছে, যার মান 16 কিলোমিটার/আওয়ার। আবার বলছে পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির বেগ। বৃষ্টি খারাপভাবে পড়ছে, বাতাস পূর্ব হতে পশ্চিমে যাচ্ছে, গাড়িটাও এখন পূর্ব হতে পশ্চিমে ভিসি বেগে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় এটা দেখাচ্ছি, সমস্যা নাই। এটা নির্ণয় করতে হবে, ভিসি এর মান এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। বলছে পূর্ব হতে পশ্চিমে গাড়ি যাচ্ছে, তার মানে আমরা যদি একটা গাড়ি আঁকাই, এরকম একটা গাড়ি আঁকালাম যার পূর্ব হতে পশ্চিমে যাচ্ছে, মানে এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ। তো বলছে গাড়ির গতিবেগ নির্ণয় করো, কোন গতিতে চললে গাড়ির দুইটা কাজই ভিজবে, কোন গতিতে চললে শুধুমাত্র পিছনের কাজ ভিজে, কোন গতিতে চললে শুধুমাত্র সামনের কাজ ভিজে। এই ক্ষেত্রে আসলে বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে যে যেইভাবেই বৃষ্টি পড়ুক আসলে গাড়ির সব কাজই ভিজবে। তো এটা একটু ফানি প্রবলেম যে এখানে কি বোঝাইছে, এখানে বোঝাইছে বৃষ্টি যদি সোজাভাবে পড়ে তবে গাড়ির সব কাজই ভিজবে, গাড়িটা ওইভাবে আঁকানো আর কি। আর বৃষ্টি যদি যাই হোক গাড়ি হলো না, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে সামনের কাজ ভিজবে না, তখন পিছনের কাছে আঘাত করতেছে। আর বৃষ্টি যদি এইভাবে পড়ে সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে না। এটা আসলে একটা কাল্পনিক গাড়ি, হয়তো বা বাস্তবে সম্ভব না। তো এই ক্ষেত্রে যেটা আঁকাইছিলাম এখানে, আমাদের গাড়ি এই দিক বরাবর যাচ্ছে, গাড়ির বেগটা কত হলে সামনের কাজ পিছনের কাজ সবই। আমরা ধরে নিচ্ছি, বিভিন্ন প্রশ্নে বিভিন্নটা চাইছে, যে লব্ধি বেগ থিটা কোণে থাকে। বৃষ্টির গাড়ির যে বেগটা ফেস করতেছে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, সেইটা যদি এই বরাবর ধরে নিই, ভি গাড়ির সাপেক্ষে বৃষ্টি এই দিক বরাবর। দেখো এখন এটা যদি বলি থিটা, আমরা এই দিকের সাথে কোণ ধরে নিছি থিটা, থিটাটা পজিটিভ আসবে, মানে বৃষ্টি এই দিক বরাবর পড়বে, ফলে গাড়ির সামনের কাজ ভিজবে, পিছনেরটা ভিজবে না। যদি এই থিটাটা এই দিক বরাবর হয় তাইলে এইভাবে পড়বে, গাড়ির পিছনের কাজ ভিজবে, সামনেরটা ভিজবে না। আর যদি সোজাসুজি পড়ে, অর্থাৎ থিটা 0 ডিগ্রি হয়, তাইলে গাড়ির উভয় কাজই ভিজবে।
থিটায় ট্যান থিটা সমান কি? ট্যান থিটা এই বরাবর থাকবে বৃষ্টির প্রকৃত বেগ ভিআর, আমরা জাস্ট মান লিখতেছি ভিআর। আর আনুভূমিক বরাবর কি থাকে? ভিসি বেগে গাড়ি এই দিক বরাবর যায়, তাহলে তার কি মনে হবে বৃষ্টি আমার দিকে ওই দিকে ভিসি বরাবর, ভিসি বেগে, আচ্ছা এখানে একটু গাড়ির মনে হবে মাইনাস ভিসি বেগে এই দিকে আসছে। তার মানে আমাদের এই দিক বরাবর বেগটা মাইনাস ভিসি। আমি যদি ভিসি বেগে এই দিকে যাই, আমার মনে হবে বৃষ্টি এই দিকে মাইনাস ভিসি বেগে আসছে, বৃষ্টির এই দিক বরাবর বেগটা, আর বাতাস তো বৃষ্টিকে ওই দিকে নিয়ে যায়। তার মানে এই দিক বরাবর বেগ হবে ভিএ মাইনাস ভিসি, ভিএ মাইনাস ভিসি। এই দিক বরাবর বৃষ্টির লব্ধি বেগ ভিএ মাইনাস ভিসি, তাহলে এই দিক বরাবর কত হবে? ভিসি মাইনাস ভিএ, জাস্ট উল্টায় দিচ্ছি, সরি এখানে জাস্ট মান নিয়ে চিন্তা করা হচ্ছে। ভিসি মাইনাস ভিএ এই দিক বরাবর বেগের মান, এটা সমান ট্যান থিটা। আমরা বলছি এই দিকের সাথে কোন হিসাব করতেছি, তাইলে এই ক্ষেত্রে থিটাটা ধনাত্মক, জিরোর চেয়ে বড়, ট্যান থিটা, থিটা জিরোর চেয়ে বড় হলে ট্যান থিটাও জিরোর চাইতে বড় হবে, অর্থাৎ ভিসি মাইনাস ভিএ বাই ভিআর গ্রেটার দেন জিরো। অতএব ভিসি মাইনাস ভিএ গ্রেটার দেন জিরো, অতএব ভিসি গ্রেটার দেন ভিএ হচ্ছে বাতাসের বেগ 16, এখানে বড় হাতের হয়ে গেছে, আচ্ছা যাই হোক ছোটো হাতের করে নিও। ভিসি মাইনাস ভিএ অর্থাৎ বেগের মানটা 16 কিলোমিটার পার আওয়ারের চাইতে বেশি হতে হবে যদি এই দিক বরাবর লব্ধি বেগ থাকে, সেক্ষেত্রে 60 কিলোমিটার পার আওয়ারের বেশি হতে হবে। কেন? আমি যদি 60-এ যাই, 60-এর বেশি যাই, সাপোজ ধরো 70, আমার মনে হবে বৃষ্টি আমার দিকে এই দিকে আসছে 70-এ, আবার বাতাস একে ঠেলে এই দিকে 60-এ, তাহলে এই দিকে 10 পড়ে থাকলো, এই দিকে 10 আর এই দিকে বৃষ্টির একটা বেগ আছে, ফলে লব্ধিটা কোন দিকে? এই দিকে, তার মানে সামনের গাছ ভিজবে। এটা হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমের সলিউশন, সামনের গাছ ভিজবে। পিছনের গাছ ভিজতে হলে কী হতে হবে? সব এক থাকবে। পিছনের গাছ ভিজতে হলে এটা আমরা ঋণাত্মক কোণ ধরে নিছি, ট্যান থিটা লেস দেন জিরো, ফলে এইটা লেস দেন জিরো, যার ফলে ভিসি লেস দেন, এটা জিরো হয়ে যাবে, ভিসি লেস দেন ভিএ, অর্থাৎ ভিসি লেস দেন 16 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ারের কম বেগে গেলে পিছনের গাছ ভিজবে, যেটা আমাদের বি নাম্বার প্রবলেমের সলিউশন। আমি ধরো 50-এ যাই, বৃষ্টি 60 পাচ্ছে এইদিকে, তাইলে আমি যদি 50-এ যাই, আমার কাছে মনে হবে বৃষ্টি ওই দিকে আসে 50-এ, তাইলে এই দিক বরাবর কত থাকলো? 10। আবার বৃষ্টির প্রকৃত বেগে এই দিকে, এই দুটার লব্ধি কোন দিকে থাকবে? এই দিকেই থাকবে, শুধু তখন পিছনের গাছ ভিজবে। আর ট্যান থিটা ইকুয়াল টু জিরো তখন ভিসি মাইনাস ভিএ ইকুয়াল টু আসবে জিরো, ভিএ বাই ভিআর ইকুয়াল টু জিরো, অতএব ভিসি মাইনাস ভিএ ইকুয়াল টু আসবে জিরো, ভিসি ইকুয়াল টু আসবে ভিএ। অর্থাৎ সামনে পিছনে উভয় গাছ ভিজবে যখন আমি বাতাসের বেগে সমান বেগে যাব। কারণ আমি যদি 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, আমার মনে হবে বৃষ্টি আমার দিকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, আবার বাতাস ওকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে নেয়, তাহলে আমার আনুভূমিক বরাবর বেগ থাকলো 0, ফলে বৃষ্টি উলম্বভাবে পড়বে, যার ফলশ্রুতিতে উভয় গাছ ভিজবে, গাড়ির সামনে পিছনে উভয় গাছ ভিজবে। এটাই ছিল সলিউশন। এবার আমাদের লাস্ট টপিক, ভেক্টর ক্যালকুলাস। এটা তেমন কিছু না, জাস্ট কিছু ডিফারেন্সিয়েশন জানতে হয় আর কি। ভেক্টর ক্যালকুলাস আমরা জানি কোনো অবস্থান ভেক্টর আর দেওয়া থাকলে তার বেগ ভি হবে ডিডিটি অফ আর, অর্থাৎ অবস্থান ভেক্টরের ডিফারেন্সিয়েশনই হচ্ছে বেগ, আর বেগের ডিফারেন্সিয়েশন হচ্ছে ত্বরণ। তার মানে যদি অবস্থান ভেক্টর আর দেওয়া থাকে, তাহলে বেগ ভেক্টর ভি ইকুয়াল টু ডিডিটি অফ আর।
এবং ত্বরণ এ ইকুয়াল টু ডিভি ডিটি। চলো এই সূত্র থেকে দুইটা প্রবলেম সলভ করি, ছোট ছোট প্রবলেম। ম্যাথ 14। ম্যাথ 14 বলছে কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু আই কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। তাহলে কণার তাৎক্ষণিক বেগ কত, তাৎক্ষণিক ত্বরণ কত? প্রথম দাস সলভ করি। তাৎক্ষণিক বেগ ভি ইকুয়াল টু ডিআর ডিটি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবা? আয়ের মতো থাকবে, কসকে করলে মাইনাস সাইন ওমেগা টি, আবার ওমেগা টিকে করলে ওমেগা, যোগ জে এর মতো থাকবে, সাইনকে করলে কস ওমেগা টি, আর ওমেগা টিকে করলে ওমেগা। তাহলে আমাদের অ্যান্সার আসবে, ওমেগা যদি কমন নেই, মাইনাস আই সাইন ওমেগা টি প্লাস জে কস ওমেগা টি। এবার ত্বরণ নির্ণয় করতে বলছে, এ ইকুয়াল টু ডিভি ডিটি। যেহেতু টি এর ফাংশন এগুলো, তাই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ডিভি ডিটি, ডি ডিটি অফ এই যে এটা ওমেগা মাইনাস আই সাইন ওমেগা টি প্লাস জে কস ওমেগা টি। এখানে ওমেগা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, এটা ডিফারেন্সিয়েশন করব প্লাস এটা ডিফারেন্সিয়েশন করব। মাইনাস আই সাইন ওমেগা টিকে করলে মাইনাস আয়ের মতো থাকলো কস ওমেগা টি, ওমেগা টিকে করলে আবার ওমেগা ইন্টু ওমেগা, প্লাস জেকে করলে জে কস ওমেগা টিকে করলে মাইনাস সাইন ওমেগা টি, ওমেগা টিকে করলে ওমেগা। এখানে ফলে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার। দুইখানে মাইনাস আছে, মাইনাসটা কমন নিচ্ছি, দুইখানে ওমেগা আছে, ওমেগা স্কোয়ার কমন নিচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার আই কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। দেখো আই কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, এটা কিন্তু আর, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ওমেগা স্কোয়ার আর। এরকম সমীকরণ আমরা কোথাও দেখছি, সেটা কোথায়? কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে। কেন্দ্রমুখী ত্বরণ এ কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার আর এই টাইপের হয়। তার মানে কি বোঝা যাচ্ছে? কেন্দ্রমুখী ত্বরণ কোথায় থাকে? বৃত্তাকার গতির সাথে সংশ্লিষ্ট থাকে। তার মানে এই সরণ আর ইকুয়াল টু আই কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি হচ্ছে একটা বৃত্তাকার গতির সমীকরণ। তোমরা যখন একটু বড় হবা বা ডিটেলস জানবা, কিছুদিন পড়াশোনা করবা, বুঝতে পারবা এটা একটা বৃত্তাকার গতির সমীকরণ, এবং এই জন্যই ত্বরণের মানটা আসছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর। কোশ্চেন নাম্বার 15 বলছে কোনো কণার অবস্থান ভেক্টর আর দেওয়া আছে 3t স্কোয়ার আই যোগ 4tj, এটাই দেওয়া আছে। XY সমতলে ঘুরতেছে কণাটা, বা এইভাবে চলতেছে, ঘুরতেছে বলা যাবে না, ঘুরতেছে তখনই বলবো যখন আগের ইকুয়েশনটার মতো, এটা বৃত্তাকার গতি ছিল, এক্ষেত্রে বলা যাবে ঘুরতেছে। এটা কিভাবে চলতেছে এই সমীকরণ দেখে বিভিন্ন রকমভাবে চলতে পারে, এখানে কিউব থাকলে অন্যভাবে চলবে। এখন বলছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ কত, ত্বরণ কত? তাহলে আমরা বেগ ভি ইকুয়াল টু ডিআর ডিটি, এখানে টি এর ফাংশন আর, তাই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে। 3i থাকবে, টি স্কোয়ারকে করলে হয় 2t, তার মানে 3 ইন্টু 2t 6ti প্লাস 4 কনস্ট্যান্ট, যে বাইরে আসবে, টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় 4j। এখন আমাদের কিন্তু এটা চাই না, আমাদের চাইছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ কত। তার মানে 2 সেকেন্ডে বেগ v2 ইকুয়াল টু 6 ইন্টু 2i প্লাস 4j ইকুয়াল টু 12i প্লাস 4j। এটা আমাদের প্রথম সলিউশন গেল প্রথম প্রবলেমের। দ্বিতীয়টা বলছে, এটা 1 নম্বরটা গেল। 2 বলছে তাৎক্ষণিক ত্বরণ কত। তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু ডিভি
ডিটি। ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। 6i বাইরে নিয়ে আসলাম, টিকে করলে 1 হয়, তাহলে এটা হবে 6i প্লাস কনস্ট্যান্টকে করলে হয় 0, আসবে 6i। এখানে কোনো টি নাই, তার মানে বুঝতে হবে T2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক কিংবা 6 যাই হোক না কেন, ত্বরণ সবসময় 6i হবে। এইভাবে বলা থাকলে কিন্তু আসলে মান দিক দুইটাই বলা যাচ্ছে। দেখো 12i প্লাস 4 যে এইভাবে ভেক্টর লেখার অর্থ হচ্ছে এর মান হচ্ছে √12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, থিটা হচ্ছে tan ইনভার্স 4/12। এইভাবে রাখলে আর কি মান দিক দেখাইতে হবে না। তবে প্রশ্নে বলা থাকলে মান বের করবো, এটার মান কত হবে। যদি বলা হয় ভি এর মান কত, √12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো 12i প্লাস 4 যে আর থিটা, 12i প্লাস 4 যে কি এক্স ওয়াই সমতল যদি আমরা আঁকাই, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, 12i প্লাস 4 যে অর্থ হলো 12i গেছি এক্স অক্ষ বরাবর, 12 গেছি এক্স অক্ষ বরাবর, আর 4 গেছি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে 12i প্লাস 4 যে, তাহলে এই বরাবর 12 গেছি, এই বরাবর গেছি 4 একক। তাহলে এটা যদি থিটা হয় এক্স অক্ষের সাথে, তাহলে tan থিটা ইকুয়াল টু 4/12 ইকুয়াল টু 1/3। অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/3। আর এখান থেকে বোঝা যাচ্ছে ত্বরণের মান 6 হবে, √6 স্কোয়ার। আর আই আছে যেহেতু, তার মানে বোঝা যাচ্ছে এক্স অক্ষ বরাবরই ত্বরণের মানটা, ত্বরণ এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত আছে, যার মান 6। তো এটাই আমাদের সলিউশন শেষ। তো আজকের ক্লাসে আমরা ভৌতজগত পরিমাপ এবং ভেক্টর পড়লাম। ভৌতজগত পরিমাপ সম্পর্কে থেকে কিছু বলার আছে, সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায়টা পড়তে চাই না, প্রথম অধ্যায় তার উপর ছোটো। এই ক্ষেত্রে যেটা হয়েছে, বুয়েট বা অন্য ভার্সিটিতে টানা 3-4 বছর আসছে, আবার এই বছর আসেনি এরকমও হয়েছে, আবার কোনো দিনই আসেনি এমন প্রশ্ন হঠাৎ করে তুলে দিছে। তাই বইয়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ওরা আসলে বই থেকেই তোমাকে আটকাবে। বই থেকে যদি তুমি কিছু না পারো অবশ্যই পিছিয়ে পড়বা, চান্স পাওয়াটা অনেকটা অনিশ্চিত হয়ে যায়। তাই বইয়ের কোনো জিনিস যাতে বাদ না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ভৌতজগত পরিমাপ এই জন্য এটাও পড়া উচিত, যেহেতু বইয়ে আছে। আর ভেক্টর তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেক্টর অবশ্যই পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবা, বারবার সলভ করবা, তাহলে একসময় দক্ষতা চলে আসবে প্রবলেম সলভিংয়ের। আর এখানে ছোট শর্ট টাইমে অনেক কিছুই দেখানো সম্ভব না, আরও কিছু মেথডে একই প্রবলেম সলভ করা যায়। এগুলো নিজেরা বাসায় ট্রাই করবা, ট্রাই করতে করতে ইনশাল্লাহ হজম হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।